প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আবার উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে দুটি সংগঠনের কর্মীরা। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। এ সময় মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। কিছুটা স্বাভাবিক হয়ে আসা ঢাকা দিল্লির সম্পর্ক আবারও তিক্ত। দুদেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবে নতুন করে উত্তেজনা দ্বিপক্ষীয় সম্পর্কে। ওসমান হাদির হত্যার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একদল মানুষ বিক্ষোভ দেখায়, ছোড়া হয় ঢিলো। এরপর রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। আর ময়মনসিংহে একটি কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন। বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা দেয়া স্থগিত করা হয়। বিক্ষোভ হয়েছে মঙ্গলবারও। এদিকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়। এছাড়া কলকাতা উপ হাইকমিশন ও গুয়াহাটিতে সহকারী হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাতে এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে বলে জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানান, পুরো ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ভারতীয় হাইকমিশনার। এখানে একটা শব্দ আমরা ব্যবহার করেছি, প্রি মেডিটেটেড। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশনগুলো নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো ভারতের হাইকমিশনারকে। এমন পটভূমিতে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যম পুড়িয়ে দেয়া বা হাদিকে হত্যার অর্থ গণতন্ত্র নয়, তাই গণতন্ত্রকে ধ্বংস না করে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামায়াত। তফসিল ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই একজন স্বতন্ত্র প্রার্থীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ। সেই ঘটনার জেরে দুটি শীর্ষ গণমাধ্যমে অগ্নিকাণ্ড ও মব সন্ত্রাসে স্পষ্ট হয় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ও ঘাটতি। এমন বাস্তবতায় ডেইলি স্টার আয়োজিত ইলেকশন ডায়ালগে বক্তার আসনে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতায় উদ্বেগ উঠে আসে রাজনৈতিক নেতাদের কণ্ঠে। ডেইলি স্টারের উপরে এবং একই রকমভাবে প্রথম আলো পত্রিকা, ছায়ানট, উদীচি এইসবের উপরে যে বিরাট একটা তাণ্ডব চালানো হলো, সেইটা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করি। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে জামায়াত ও বিএনপি। দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাংলাদেশের নাগরিক যেন আগামী প্রজন্ম সেরকম একটা নিরাপদ বাংলাদেশ করতে পারে। যে লিস্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার
ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারি। তবে বিএনপি জামায়াতকে অভিযোগের মুখে দাঁড় করায় এনসিপি। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর একাত্তরের ভূমিকার কথা স্মরণ করা প্রয়োজন বলেও মত দেন সিপিবির সাবেক সভাপতি। কেউ কেউ হয়তো বলে যে আমাদেরকে তো এখনো দেখেন নাই, একবার ট্রাই করে দেখেন না। আমি বলবো 71 সালে দেখেছি 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সংবর্ধনায় 50 লাখেরও বেশি লোক সমাগমের আশা করছেন দলটির নেতারা। তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নেতাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির বিভিন্ন কর্মী সংগঠন। রাজধানীর পূর্বাচলে 300 ফিট এলাকায় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই দফায় দফায় মঞ্চ পরিদর্শন করছে সেনাবাহিনীর বিভিন্ন টিম। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মঞ্চের সামনে ভিড় করছে নেতাকর্মীরা। মঞ্চের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ চলছে। জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার, উনি আমাদের খিলকে 300 ফিটে আসবে, আমরা ধন্য। ইনশাআল্লাহ আগামী 25 তারিখ লক্ষ লক্ষ লোকে লোকারণ্য হবে। নেতার জন্য অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না কর্মী সমর্থকদের। দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে আমাদের যে গর্ব, এমনকি যে আকাঙ্ক্ষা, আশা, তরুণের অহংকার। মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলের প্রধান কাণ্ডারিকে একনজর দেখতে দেশের প্রতিটি প্রান্তের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে 25 ডিসেম্বরের মাহিন্দকরণের জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর পূর্বাচলের 300 ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ অবস্থা জানাবেন আমাদের। সকাল, দুপুর, সন্ধ্যা গড়িয়ে রাত এখনও কিন্তু জোর কদমে চলছে মঞ্চ তৈরির কার্যক্রম। তবে এখন বর্তমান যেই মঞ্চ তৈরির যে কার্যক্রম, সেটি কিন্তু বলা চলে 50% শেষ হয়েছে। আর বাকি যে 50% সেটি হয়তো আগামীকালকের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে যে বিষয়টি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে কিন্তু এই মঞ্চ তৈরির যে এরিয়া, সেই এরিয়া ঘিরে একরকম উৎসবের আমেজ বিরাজ করছে। আমি যদি এখনও দেখানোর চেষ্টা করি, সকাল থেকেই এই যে 300 ফিটের যে সড়কটি, সেই সড়কের পুরো কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে রয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছে, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী কিন্তু তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে এই মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শন করতে, দেখতে এই জায়গাটিতে আসছেন। মূলত দীর্ঘ 17 বছরের বেশি সময় পর প্রিয় নেতার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজনে সামিল হতে, সেই আয়োজনে নিজের নেতাকর্মীদেরকে নিয়ে আসতে পেরে অনেকেই কিন্তু উচ্ছ্বাসিত প্রকাশ করছে। মূলত এই নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল আসলে বলে দিচ্ছে নেতার আগমন ঘিরে দলের যে অবস্থান। এবং এখানে যে নেতাকর্মী আসলে উপস্থিত রয়েছে, আমরা একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো, দীর্ঘ 17 বছর পর আপনাদের দলের নেতা দেশে আসছে, তার কাছে আশা প্রত্যাশার জায়গাটা একটু জানাবেন। জি, দীর্ঘ 17 বছর পর 18 কোটি মানুষের যে অপেক্ষার পর, সেই অপেক্ষার পর শেষ করে অবশেষে প্রস্তুত সেই সোনালী মঞ্চ। এবং এই মঞ্চ থেকে জনাব তারেক রহমান আগামী বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেই গুণগত পরিবর্তনের বক্তৃতা দিবেন। এবং উনি বলেছিলেন, বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর না করতে পারলেও বাংলাদেশ একটি সমৃদ্ধশীল রাষ্ট্র, উন্নত রাষ্ট্র এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলবেন, সেই আশায়। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, তারেক রহমান 25 ডিসেম্বর দেশে আসবেন, তাকে ঘিরে আসলে দলের যে অবস্থান এবং আপনাদের আশা প্রত্যাশার জায়গাটা একটু বলবেন।
আমরা আমরা সবাই চাচ্ছি তারেক রহমান দেশে আসলে আমরা সবাই তার হাতকে শক্তিশালী করব, আমরা সবাই একসাথে কাজ করব, তার যেভাবে ভালো হয় আমরা তার কর্মী, আমাদের যেভাবে নির্দেশ দিবে আমরা সেভাবেই কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, তারেক রহমান যেটা বলবে আমরা সেভাবেই চলবো এবং সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ আগামীতে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের নেতা আসলে এই আশাই আমরা করি এবং রাখি। ধন্যবাদ আপনাকে। তাসনুবা, যেমনটি শুনছিলেন, এখানে যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বলছেন প্রিয় নেতার আগমন এবং তার দেশে ফেরার পরে দলীয় যেমন শক্তি বাড়বে, ঠিক সামনে নির্বাচনও উৎসবমুখরভাবে পালন করা বা সম্ভব হবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা রাখছেন। এবং এই যে মঞ্চ তৈরির কার্যক্রম সেটি প্রায় শেষের দিকে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও সতর্ক অবস্থা রয়েছে। তাসনুবা, এই ছিল আমার কাছে 300 ফিট থেকে বর্তমানে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থার সব অপবাদ খুঁচিয়ে দিতে চান সিইসি AMM নাসির উদ্দিন। ঢাকায় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়ে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায়। আইনের বিধানের মাধ্যমে তারা সাহসী পদক্ষেপ নিলেই নির্বাচন সুষ্ঠু হবে। দেশের ক্রান্তি লগ্নে ইসি দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ইসির এই মতবিনিময় সভা মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আয়োজনে ছিলেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। এতে যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ভোটের মাঠে সর্বাত্মক সহায়তা দেয়া হবে ইসিকে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আর খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। কোথায় সাধারণ মানুষ, এরা কোথায় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবকে খুঁজবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে, এটা হবে না। কমপ্লেইন অ্যাড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয় ওই কমপ্লেইন সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করবেন। তিনি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। দেশের এই ক্রান্তি লগ্নে কমিশন যে দায়িত্ব পালন করছে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন সিইসি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চরের দখল নিয়ে নোয়াখালীর হাতিয়ায় 2 গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত হয়েছে অন্তত 10 জন। জাগলার চরের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার ভোরে শামসুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ বলছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে থমথমে গোটা এলাকা। খোলা মাঠের মাঝে এভাবেই পড়েছিল ক্ষতবিক্ষত মরদেহ। হাতিয়ার দুর্গম জাগলার চর দখলকে কেন্দ্র করে ঘটেই হত্যাকাণ্ড। স্থানীয়দের ভাষ্য, হরণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক ও ফরিদ কমান্ডারের নেতৃত্বে শামসুদ্দিন জাগলার চর নিয়ন্ত্রণ করছিল। মঙ্গলবার ভোরে আলাউদ্দিন, কাউয়া কামাল, নিজাম মেম্বার এই চর দখলে যায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে শামসুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, জুম্মা ডাকাত আলাউদ্দিন ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও 10 জন। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যায় পুলিশ ও কোস্টগার্ড। তারা মরদেহ ও আহতদের উদ্ধার করে আনে নোয়াখালী সদর হাসপাতালে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলছে পুলিশ। জমিজমার দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন বাহিনী এবং শামসু বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ ঘটনা ঘটে। এতে 5 জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ওখানে মোতায়েন আছে এবং গ্রেপ্তারি অভিযান চলছে। সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। থমথমে জাগলার চর। ডিবিসি নিউজ ডেস্ক। ওসমান হাদির রক্তের বদলা নেয়ার প্রত্যয় ব্যক্ত করে শহীদী শপথ নিল ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানী শাহবাগে শপথ পড়ান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
যে হাত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রতিহতের পাশাপাশি হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় 25শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোনো কর্মসূচি না রাখার ঘোষণা দেন জাবের। তবে 24 এবং 25শে ডিসেম্বর দেয়াল লিখন ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ওসমান হাদির মহৎ কর্ম বিশ্বের সামনে তুলে ধরতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। 26শে ডিসেম্বর থেকে টানা কর্মসূচি চলবে বলেও জানান তিনি। যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করেছেন মানবাধিকার সংগঠনের নেতারা। হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলায়। দুপুরে নাগরিক কোয়ালিশনের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের নেতৃত্বে 18 জনের একটি দল দীপুর পরিবারের সাথে সাক্ষাৎ করে। এ সময় শহীদুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। ধর্মের নামে মব সন্ত্রাসে জড়িতদের গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এদিকে হত্যার প্রতিবাদে সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ও জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দীপু দাস হত্যায় দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন থেকে দীপু হত্যার বিচার ও সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানানো হয়। চট্টগ্রামের রাউজানে আবারও বাইরে থেকে দরজা আটকে দিয়ে দুটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পুড়ে যাওয়া ঘর দুটি সনাতন ধর্মাবলম্বীদের। পরে বাঁশ ও টিনের বেড়া কেটে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন বাসিন্দারা। সোমবার রাত 3:45টার দিকে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই দুটি ঘর দুবাই প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীলের। ঘটনার সময় ঘরের ভেতরে দুটি পরিবারের 8 সদস্য ঘুমিয়েছিলেন। গভীর রাতে আগুনের আঁচ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে তারা বুঝতে পারেন দরজা বাইরে থেকে বন্ধ। পরে বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে তারা প্রাণে রক্ষা পান। এর আগে শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঠেওয়াপাড়া গ্রামে হিন্দু পরিবারের দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এর আগের দিন সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামেও সাধন বড়ুয়ার গ্রামে একইভাবে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 212 ফরিদপুর 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 212 ফরিদপুর 2। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী জনাব ফারুক ফকির। তার সাথে কথা বলবো কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন চলছে, সাধারণ মানুষ আসলে কি প্রত্যাশা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক ফকির, ফরিদপুর 2 আসনের গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তো এখন নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধ সেটা আমরা অনুসরণ করে একদম মানুষের ডোর টু ডোর যাচ্ছি এবং যে উঠান বৈঠক সেটা আমরা করছি এবং মানুষের কাছে যে যখনই আমার নেতা গণবন্ধু নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি এবং আমাদের যে প্রতীক গণমানুষের আস্থার যে প্রতীক ট্রাক, এটা বললে মানুষ আমাদেরকে খুব সাদরে রিসিভ এবং একই বাক্য যে ভিপি নুরুল হক নূর তো এদেশের জন্য অনেক স্যাক্রিফাইস করছে এবং তার তো অনেক অবদান এই পরিবর্তিত বাংলাদেশে। তো এটা আমার খুবই নগরকান্দা, সালতা তথা ফরিদপুর 2 আসনের মানুষ তাকে খুবই পছন্দ করে তথা আমার নেতা, এবং আমরা খুব ভালোভাবে এই প্রচারণাটা করছি ইনশাল্লাহ। যদি বিজয়ী হন আসলে কি করবেন এই অঞ্চলের মানুষের জন্য? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আল্লাহ আমাকে ফরিদপুর 2 আসনের
এমপি হিসাবে নির্বাচিত করে এবং ফরিদপুর 2 আসনের সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে, আমাকে চায়, তাহলে এই অঞ্চলের যে আপনি জানেন এই অঞ্চলটা হচ্ছে একটি কৃষি প্রধান অঞ্চল। তো এই অঞ্চলের কৃষকরা যাতে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সার এবং বীজ পায়, সেটা আমি সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলে এনশিওর করব। এবং এই অঞ্চলের যে অবকাঠামো, রাস্তাঘাটের যে সমস্যা আপনারা ইতিমধ্যে দেখছেন ফরিদপুর 2 আসনে ঢুকে, সেটা সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলে আমি যাতে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা করা যায় সেই বিষয়টা করব। আর আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন আপনারা দিচ্ছি, সেটা হলো আমাদের লোকাল একটা সমস্যা আছে, যেটাকে বলে আমরা স্থানীয় গ্রামীণ সংঘর্ষ, যেটাকে আমরা কি স্থানীয় ভাষায় কার্য বলি। এটা হচ্ছে এই অঞ্চলের তথা এই ফরিদপুর 2 আসনের নগরকান্দা সালতা মানুষের 1 নম্বর সমস্যা। এই সমস্যাটার কারণেই এই অঞ্চলের মানুষ পিছিয়ে আছে এবং এটা আপনারা জেনে থাকবেন যে এই ধরনের সমস্যা যখন তখন এই অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ ইনজুরি হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বসত ভিটা এগুলো লুট হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আসলে কি পদক্ষেপ নেবেন বা কি পরিস্থিতি রয়েছে এলাকাতে? আপনি জানবেন এই যে কোনো জাতির, যে কোনো অঞ্চলের যদি উন্নয়ন হতে, তাহলে অবশ্যই শিক্ষার প্রয়োজন। সংশ্লিষ্ট অথরিটিকে আমি এই বিষয়ে মনিটরিং করে তাদের এই অঞ্চলের মানুষের জনসেবা ইনশাল্লাহ এনশিওর করব। সাধারণ মানুষকে কি কি প্রত্যাশা দিচ্ছেন সেসব বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের সাথেই থাকবেন। আগামীকাল সকাল 10টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন। আবহমান বাংলা সংস্কৃতির উপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ করেছে ছায়ানট। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে হওয়া এই সমাবেশে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সংস্কৃতি কর্মীরা। সমাবেশে সকলে মিলে গেয়েছেন প্রতিবাদী গান, সরকারের কাছে রেখেছেন প্রশ্ন। এভাবেই গানে গানে বাংলা সংস্কৃতির ওপর সাম্প্রতিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। কথা আর সুরের ছন্দে প্রতিবাদের পাশাপাশি উঠে আসে অপসংস্কৃতি থেকে মুক্তির প্রত্যয়। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সংস্কৃতি কর্মীরা। ওনারা তাদের মধ্যে গানের মধ্যে দিয়ে এই প্রতিরোধ তৈরি করছেন। আমরা সেখানে সংহতি প্রকাশ করতে এসেছি। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারছি না এবং আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। যারা আমরা সত্যিকারে গান ভালোবাসি, কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি, আমরা চুপ করে বসে থাকতে পারি। প্রাণের টানে আজকে এখানে চলে এসেছি। ছায়ানটে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় আয়োজন থেকে। যারা এটা করেছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আর তারা এই ধরনের ঘটনা না ঘটায়। যারা দায়িত্বে আছেন সরকারে, তারা সুষ্ঠু বিচার করবেন। কেবল ছায়ানট নয়, দেশের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুরক্ষা ও সুষ্ঠু শিল্পচর্চার পরিবেশ তৈরির দাবি উঠে আসে প্রতিবাদ সভা থেকে। আমরা কোনো মিছিল করি না, আমরা কোনো স্লোগান দিই না। গানে গানে যা যা বলেছি, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এই যে গান, সেই গানগুলো আমরা আজকে গেয়েছি আমার প্রতিবাদের ভাষা। 18 ডিসেম্বর রাতে ছায়ানটের 6তলা ভবনের প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর করা হয়। লুটপাটের পাশাপাশি দেওয়া হয় আগুনও। ঘটনাটি শুধু ইট কাঠের ক্ষতি নয়, এটি বাঙালির জাতীয় সত্তা, অনুভূতি, স্মৃতি আর বিশ্বাসের উপর এক গভীর আঘাত। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। ঠাকুরগাঁয়ে রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। জেলায় আজ সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পথঘাট, রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। কুড়িগ্রামে 1 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিপাকে খেটে খাওয়া মানুষ। পৌষের শীতে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ অনেকটা জবুথবু। সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কুয়াশা, বাতাস, ঘর থেকে বের হওয়া যায় না, ঘর থেকে দূরের কথা হাঁটে বাইর হওয়া যায় না। কুয়াশা পড়ছে, বাতাস, ঠান্ডা, রাতে ঘুমা যায় না। এই সময়টাতে বাচ্চাদের
যেটা রোটা ভাইরাস ডায়রিয়া, সেটার প্রকোপটা একটু বেশি হয় এবং এই মুহূর্তে আমাদের হসপিটালে প্রায় 100-র মতো শিশুদের ডায়রিয়ার জনিত রোগী আছে। দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাসন জীবনে শুধু রাজনীতি নয়, দেশের খেলাধুলা ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত খবর রাখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তার দেশে ফেরার সময় ঘনিয়ে আসতেই দারুণ রোমাঞ্চিত ক্রীড়াঙ্গনের মানুষ। তাদের প্রত্যাশা, দেশের খেলাধুলায় একটা পেশাদার কাঠামো তৈরি করতে ভূমিকা রাখবেন তারেক রহমান। ডিবিসি চ্যানেলের মাধ্যমেই একটি ভিডিও আমার কাছে এসছে এবং এই ভিডিওটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছেন। ওর যে অসাধারণ ডিবলিং, ওর যে অসাধারণ বলের প্রতি যে কন্ট্রোলিং। চাঁদপুরের সেই বিস্ময় ফুটবল বালক সোহানের কথা নিশ্চয়ই মনে আছে। গেল আগস্টে সোহানের ফুটবল প্রতিভা নিয়ে ডিবিসি নিউজের করা প্রতিবেদন নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রবাসে থেকেই সেই সোহানকে যেন পুরো বাংলাদেশকে চেনালেন স্বয়ং তারেক রহমান। তারেক রহমানের নির্দেশেই সোহানের বাড়িতে ছুটে যান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। ফুটবল হওয়ার স্বপ্নে বিভোর সোহানের দায়িত্ব নেন তারেক রহমান। সেই বার্তা সোহানের পরিবারের কাছে পৌঁছে দেন আমিনুল। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাকে বলেছেন যে ইমিডিয়েটলি তুমি সোহানের বাসায় যাবা, গিয়ে সোহানের পড়াশোনা, ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায়িত্ব আমাদের দল বিএনপি নিবে। তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা আক্রান্ত ক্যান্সারে, সেই খবরও দৃষ্টি এড়ায়নি তারেক রহমানের। বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ সহ বেশ কয়েকজন নেতা তারেক রহমানের নির্দেশে ছুটে যান রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে ঋতুপর্ণাদের বাড়ি। তারেক রহমানের দেয়া চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয় ঋতুপর্ণার মায়ের হাতে। দেশ ও রাজনৈতিক ভাবনার মাঝেও তারেক রহমান আলাদা করে ভাবেন ক্রীড়াঙ্গনের কথা। ছোট ভাই অকাল প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের অন্তঃপ্রাণ মানুষ। কোকো ভাই কথা তো আলাদা করে বলার দরকার নেই। কোকো ভাই ধরেন আজকে মানুষ বলবে আজকে বিএনপির টাইম বলে বা এখন আওয়ামী লীগ নাই বলে আমি কথা বলবো, বাট এগুলো আমি বলতে চাই না। কেন এখন মাইকের সামনে বলা মানে ঢোল পিটানো হবে, সেটা আমি বলতে চাই না। বাট ওনার অবদান ছিল অনেক, তো বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট ক্রিকেটের সাথে ওনার অবশ্যই অবদান ছিল। ক্রীড়ার প্রতি ভালোবাসা দেখেই সংশ্লিষ্টদের প্রত্যাশা বেড়েছে অনেকখানি, তাই অপেক্ষার প্রহর গুনছেন তার দেশে ফেরার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্রীড়াঙ্গনকে ঘিরে ছোট ভাই আরাফাত রহমান কোকো যে স্বপ্ন দেখতেন তা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন তারেক রহমান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।